সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টার চতুর্থ পর্বে অংশ নিচ্ছি। আজকে আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করব। প্রথমে আমরা যেটা সম্পর্কে জানতে চেষ্টা করব সেটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি, সংযুক্তি নয় সংযুতি। আসলে আমরা পড়ছি রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনাতে অর্থাৎ একটা পদার্থের বিক্রিয়ক পদার্থগুলো কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে কী রকম পদার্থ উৎপন্ন হচ্ছে সেটার হিসাব করার জন্য পদার্থটার আণবিক ভর অত্যন্ত জরুরি একটা বিষয়। পদার্থটার যদি আণবিক ভর জানা থাকে অর্থাৎ আণবিক সংকেত যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা আণবিক ভর বের করতে পারি এবং সেটার সাহায্যেই আমরা যাবতীয় ওই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক উৎপন্ন পদার্থগুলোর ভর আমরা হিসাব করতে পারব। তো একটা যৌগের মৌলের শতকরা সংযুতি জানাও আমাদের খুব জরুরি। এটা কিভাবে বের করে? এটা হলো, মনে করো এটা হচ্ছে পানির সংকেত। পানির উপাদান মৌল হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। আমি যদি 100 ভাগ পানি নিই, 100 ভাগ পানি নিই, সেই 100 ভাগ পানির ভিতর হাইড্রোজেন কত ভাগ আছে, অক্সিজেন কত ভাগ আছে, সেই ভাগটাই সেই পরিমাণটাই পানিতে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা সংযুতি। যেমন আমরা যদি বিশ্লেষণ করে দেখি 100 ভাগ পানি, যে কোনো একটা পানি নিই, সে পানির 100 ভাগের ভিতর দেখব যে 11.11 ভাগ হাইড্রোজেন, 88.89 ভাগ অক্সিজেন। তার মানে পানিতে হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 11.11%, পানিতে অক্সিজেনের শতকরা সংযুতি হচ্ছে 88.89%। এবং এটা প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই এটা হিসাব করা যায়। এই হিসাবটাকেই আমরা বলতেছি যৌগে মৌলের শতকরা সংযুতি। তাহলে যৌগে মৌলের শতকরা সংযুতি কি? কোনো একটা যৌগের 100 ভাগে, কোনো একটা যৌগের 100 ভাগে উপাদান মৌলগুলো কত ভাগ থাকে তত ভাগকেই ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি বলে। অর্থাৎ যেমন এই যে আমরা 100 ভাগ পানিতে বলতেছি যে, অর্থাৎ আমি যদি কোনো পানি নিই, সে পানি টোটাল মিলে 100 ভাগ হবে। সে পানির ভিতর 11.11% হবে হাইড্রোজেন, আবার 88.89% হবে অক্সিজেন। তাহলে এই হিসাবটা করে কিভাবে আমরা এখন সেটা শিখব। অর্থাৎ যৌগে মৌলের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করে আমরা এটা একটা যৌগের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝে নিব। যেমন আমরা শিখব সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি বের করা শিখব। শতকরা সংযুতি বের করো, এই প্রশ্নটা যদি আসে তাহলে এই প্রশ্নটার আনসার দিতে পারা মানে আমরা পুরো ব্যাপারটা বোঝা। অর্থাৎ যৌগে সালফিউরিক অ্যাসিডে মৌলের হাইড্রোজেন, সালফার, অক্সিজেনের শতকরা সংযুতি 100 ভাগে কত ভাগ আছে সেটা বের করো। তো আমরা আজকে আলোচনা শুরুতেই বলেছিলাম যে আণবিক সংকেত জানা খুবই জরুরি। আণবিক সংকেত রাসায়নিক গণনা হিসাব করার জন্য প্রধানতম উপাদান। তো আমরা তো সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত জানি, আর আণবিক সংকেত থেকে আমরা কি বের করতে পারি? আণবিক ভর বের করতে পারি। চলো আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করে ফেলি। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর ইকুয়ালস টু হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এখানে, সুপ্রিয় শিক্ষার্থীরা, 1, এবং হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা?
দুইটা, 1 কে 2 দিয়ে গুণ হবে, যোগ সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আছে 1 পরমাণু, 1 দিয়ে গুণ হবে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে 4 পরমাণু। তুমি যদি এটা ক্যালকুলেটর ইউজ করো দেখবে যে 98 হয়ে গিয়েছে। আমরা আণবিক সংকেতের তাৎপর্যের সময় কি বলেছিলাম, যে একটা সংকেত যৌগে উপাদান মৌলের কতটুকু আছে সেটা জানা যায়। এবার দেখি তুমি নিজের ভাবনাটা একটু বিকশিত করো তো। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, সেই 98 এ হাইড্রোজেন কতটুকু আছে দেখি তুমি দেখো তো। এতটুকুর পরিমাণেই হাইড্রোজেন না, 1 × 2, অর্থাৎ 98 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড থাকে তার ভিতর হাইড্রোজেন কত গ্রাম? 2 গ্রাম। আমরা মৌল ও আণবিক সংকেতের সম্পর্ক যে কন্টেন্টটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করেছি। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার থাকে 32 গ্রাম, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন থাকে 16 × 4 66 গ্রাম। এই ব্যাপারটা তো ক্লাস 7-এ আমাদেরকে যদি বলতো যে 100 টাকায় একজনে 40 টাকায় একজনে 5 টাকা লাভ করেছে, 100 টাকায় কয় টাকা লাভ করেছে শতকরা হিসাব করতাম না, এখানে তাই করব। তাহলে করি তো, আমরা লিখি যে 98 ভাগ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কত ভাগ? 2 ভাগ। অথবা তুমি ভাগ লিখতে যদি অসুবিধা হয় 98 গ্রাম লিখো, কোনো অসুবিধা নাই, এখানেও গ্রাম লিখো। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন 2 গ্রাম, তাহলে 1 গ্রাম আমরা লিখতেছি না, ঐকিক নিয়ম তো তুমি বুঝতেছো। তাহলে 100 গ্রাম, কারণ আমরা তো শতকরা সংযুতি মানি বলছি যে 100 ভাগে কত ভাগ থাকে। তাহলে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন 2, 98টা নিচে যাবে, 100টা উপরে যাবে, এত গ্রাম। তাহলে কত হলো? 2 × 100 ভাগ 98 ইকুয়াল টু 2.04 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হাইড্রোজেন ইকুয়াল টু কত ভাগ? 2.02%। এখন আমরা এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের পরিমাণ যেভাবে বের করেছি সেভাবে দেখি সালফারের পরিমাণ বের করে ফেলি। তাহলে সালফার হবে ইকুয়ালস টু এটার মতো, নিচে 98 দিয়ে ফেলো, ইন্টু 100 দিয়ে ফেলো, এবং উপরে এখানে যেমন হাইড্রোজেনের পরিমাণ ছিল এখানে হবে সালফারের পরিমাণ কত? 32। তাহলে কত হয়? 32 × 100 ভাগ 98 ইকুয়াল টু 32.65%। তাহলে আমরা অক্সিজেনেরটাও বের করে ফেলি। সুতরাং অক্সিজেন ইকুয়াল টু, এটার দিকে তাকাবে তুমি, নিচে 98 দাও, উপরে 100 দাও। এখানে যেমন অক্সিজেনের পরিমাণ দিয়েছিলাম আমরা, এখানে যেমন হাইড্রোজেনের পরিমাণ দিয়েছিলাম এখানে অক্সিজেনের পরিমাণ দিয়ে ফেলি, 16 × কত? 4%। তাহলে কত হলো? 16 × 4 × 100 ভাগ 98 ইকুয়াল টু 65.31%। তো এটাকে তুমি সূত্র দিয়েও লিখতে পারো। তুমি আনসারে এটাই লিখে দিবে যে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04 ভাগ, সালফার ইকুয়াল টু 32.65%, অক্সিজেন ইকুয়াল টু 65.31%। তুমি এটাকে দেখি নিচে ভাবো তো একটু করে, এটাকে দেখি সূত্রে নিয়ে যাই তো। সূত্রে নিয়ে গেলে এটা এরকম লেখা যাবে, যৌগে মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু, নিচে হবে যৌগটার আণবিক ভর, সবসময় যৌগটির আণবিক ভর। তারপরে দেখো তুমি এটার ক্ষেত্রে 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর গুণ
4, এখানে 32 গুণ 1, এখানে 2 গুণ 1, অর্থাৎ ওই যে মৌলটা নিব তার পরমাণু যতটা আছে, পরমাণু সংখ্যা গুণ 100 পাশে %। হ্যাঁ, তুমি এটাও শিখতে পারো যে যৌগে মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু উপরে হবে মৌলের পারমাণবিক ভর, যে মৌলটার শতকরা সংযুতি বের করব তার পারমাণবিক ভর, ইনটু ওই যৌগে মৌলটা যতটুকু আছে পরমাণু সংখ্যা, ইনটু 100, নিচে হবে যৌগটির আণবিক ভর, পার্সেন্ট হিসাব করে ফেলবে। এইটা করলেও কোনো অসুবিধা নাই, সূত্র দিয়ে করলেও কোনো অসুবিধা নাই, বরং তুমি এইটা শিখলে সূত্রটা তুমি নিজে থেকে পারবেন। অনেক সময় সূত্র শিখলে কি হয়, এইটা কি এসেছে এটা পারা যায় না। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব এই যে এতক্ষণ পর্যন্ত শিখলাম যৌগে মৌলের শতকরা সংযুতি, সেটা থেকে কিভাবে একটা যৌগের স্থূল সংকেত নির্ণয় করে, কিভাবে আণবিক সংকেত নির্ণয় করে। আমরা কি শিখবো আগে সেটা দেখি। যৌগে মৌলের শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে যৌগটার, এবং সেখান থেকে কিভাবে সেই যৌগটার আণবিক সংকেত বের করে, সেটাই শিখব এখনের আলোচনা। এই আলোচনাটা একটু মনোযোগের সাথে তোমাকে শুনতে হবে। এটা একটা বেসিক আলোচনা, এটা যদি তুমি বুঝো রাসায়নিক গণনা তোমার কাছে অনেক সহজ থাকবে। আমরা কি শিখব? যৌগে মৌলের শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে এবং আণবিক সংকেত বের করে। যৌগে মৌলের শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত আণবিক সংকেত বের করার আগে স্থূল সংকেত আণবিক সংকেত একেবারে পরিষ্কার করে নিতে হবে। চলো আমরা এটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, আমরা আণবিক সংকেতের সংজ্ঞা এবং ব্যাপারটা জানি, তবু আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করে নিই। আমরা আজকে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের সংজ্ঞা এবং একটার সাথে আরেকটার সম্পর্ক একেবারে সেটা খুব ক্লিয়ার করে নিব। স্থূল সংকেতের সাথে কিন্তু আণবিক সংকেতের সম্পর্ক আছে। দেখো, বেনজিন নামক একটা মৌল আছে, সে বেনজিন নামক মৌলটাতে কার্বনের পরমাণু থাকে 6টা, হাইড্রোজেনের পরমাণু থাকে 6টা। আমরা খুব বুঝবো বেনজিন এটা একটা যৌগ, সেই যৌগটাতে কার্বন মৌলের পরমাণু থাকে 6টা, হাইড্রোজেনের পরমাণু থাকে 6টা। বেনজিন নামক যৌগটাতে কার্বনের পরমাণু থাকে 6টা, হাইড্রোজেনের পরমাণু থাকে 6টা। আবার অ্যাসিটিলিন নামক একটা যৌগ আছে, যেখানে কার্বনের পরমাণু থাকে 2টা, হাইড্রোজেনের পরমাণু থাকে 2টা। আবার গ্লুকোজ নামক একটা যৌগ আছে, যেটাতে কার্বনের পরমাণু 6টা, হাইড্রোজেনের পরমাণু 12টা, অক্সিজেনের পরমাণু 6টা। পরমাণু সংখ্যা আর কি। এখন খুব মনোযোগী হবে, আমি দুনো দিকেই আণবিক সংকেত আর স্থূল সংকেত দুটোটাই ক্লিয়ার করতে চেষ্টা করব। আণবিক সংকেত হলো কোনো একটা যৌগে মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যাকে প্রকাশ করে। পরমাণুর প্রকৃত সংখ্যা, অর্থাৎ পরমাণুর যতটা আছে তার সংখ্যাকে প্রকাশ করে যে সংকেত, তাকে আমরা আণবিক সংকেত বলবো। কোনো একটা যৌগের উপাদান মৌলগুলোর পরমাণু যতটা থাকে ততটা যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে যৌগটার আণবিক সংকেত বলে। তাহলে তুমি যদি কি লিখতে চাও, বেনজিনের আণবিক সংকেত লিখতে চাও, প্রথমে কার্বন লিখবে, 6 পরমাণু আছে, ডান দিকে নিচে 6 দিতে হবে। হাইড্রোজেন লিখো, ডান দিকে নিচে 6 দিতে হবে। এটা হলো বেনজিনের আণবিক সংকেত। তুমি দেখো, বেনজিন সংকেতটা দেখে আমি বুঝছি সেখানে কার্বনের 6টা পরমাণু রয়েছে, হাইড্রোজেনের 6টা পরমাণু রয়েছে। তাহলে অ্যাসিটিলিনের আণবিক সংকেত কিভাবে লিখব? C2H2। এটা দেখে আমি বুঝছি যে এখানে কার্বনের পরমাণু 2টা, হাইড্রোজেনের পরমাণু 2টা। ঠিক গ্লুকোজটা দেখেও আমরা
কিভাবে লিখব C6H12O6 এটা দেখে বুঝতেছি যে গ্লুকোজে 6টা কার্বন পরমাণু আছে, 12টা হাইড্রোজেন পরমাণু আছে, 6টা অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ কোনো একটা যৌগে উপাদানমূলকগুলোর পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশিত হয় যে সংকেতের মাধ্যমে, তাকেই আণবিক সংকেত বলে। স্থূল সংকেত কি? স্থূল সংকেতে যৌগটার উপাদান মৌলের পরমাণুর সরল অনুপাত প্রকাশিত হয়। কি প্রকাশিত হয়? পরমাণুর সংখ্যার সরল অনুপাত প্রকাশিত হয় যে সংকেতের মাধ্যমে, সেটাই হচ্ছে যৌগটার স্থূল সংকেত। অর্থাৎ একটা যৌগে যে উপাদান মৌলগুলো রয়েছে, সেই উপাদান মৌলগুলোর যে পরমাণু সংখ্যা রয়েছে, সেই পরমাণু সংখ্যার সরল অনুপাত। যেমন আমরা বেনজিনের কাছে আসি। বেনজিনে কার্বনের পরমাণু এবং হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 6টা এবং 6টা। তাহলে এটার অনুপাত বের করি। আমরা জেনারেল ম্যাথে 11 অধ্যায় অনুপাত কিভাবে বের করে শিখেছি। 6 দিয়ে ভাগ দাও, 1:1। তাহলে বেনজিনের স্থূল সংকেত হবে এই যে অনুপাত, কার্বনের 1 এটা নিচে দিতে হবে, হাইড্রোজেনের অনুপাত 1 নিচে দিতে হবে, 1 নিচে দেওয়া লাগে না। এটা হচ্ছে বেনজিনের কি সংকেত? স্থূল সংকেত। তাহলে অ্যাসিটিলিনের কিভাবে? এখানে কার্বন এবং হাইড্রোজেন, কার্বনের পরমাণু 2টা, হাইড্রোজেনের পরমাণু 2টা। তাহলে অনুপাত বের করতে হলে 1:1। তাহলে সি লিখে এখানে 1, এখানে 1টা দিতে হয় না। তার মানে অ্যাসিটিলিনের স্থূল সংকেত হচ্ছে CH, যেটা দ্বারা বোঝাচ্ছে কার্বনের পরমাণুর অনুপাত 1, হাইড্রোজেনের পরমাণুর অনুপাত 1। তাহলে গ্লুকোজেরটা কি রকম হবে? কার্বন রেশিও হাইড্রোজেন রেশিও অক্সিজেন। কার্বনের হচ্ছে কয়টা? 6টা। হাইড্রোজেনের হচ্ছে কয়টা? 12টা। অক্সিজেনের হচ্ছে কয়টা? 6টা। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 6:12:6। তাহলে এটাকে অনুপাতে নিয়ে যাই, 6 দিয়ে ভাগ দিই, 1:2:1। তো এখন যখন আমরা গ্লুকোজের স্থূল সংকেত লিখতে যাব, এই যে কার্বনের অনুপাত 1 পাইলাম, 1টা এখানে দিতে হবে। হাইড্রোজেনের অনুপাত যে 2 পেলাম, সেটা নিচে দিতে হবে। অক্সিজেনের অনুপাত যে 1 দিলাম, সেটা নিচে দিতে হবে, এবং 1টা দিতে হয় না। এটাই হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। এই উদাহরণটা দেখার পর তুমি যদি এই উদাহরণটা হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে কিন্তু তুমি স্থূল সংকেত আণবিক সংকেত কাকে বলে, কি, এটা আর কখনোই ভুলবে না। তাহলে আণবিক সংকেত হলো কোনো একটা যৌগের উপাদান মৌলগুলোর পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে, আর স্থূল সংকেত কোনো একটা যৌগের উপাদান মৌলের পরমাণুগুলোর সরলতম অনুপাত প্রকাশ করে। এবং কিভাবে আমরা যখন স্থূল সংকেত বের করা শিখবো, তখন কিন্তু আর বলবো না, আমরা এখানে একটু শিখে নিই। এই যে কার্বনের অনুপাত পেলাম 1, হাইড্রোজেনের অনুপাত পেলাম 2, অক্সিজেনের অনুপাত পেলাম 1। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত লিখলাম, C1টা লিখতে হয় না, অর্থাৎ অনুপাতটা পরমাণুটা লিখে ডান পাশে নিচে দিতে হয়, হাইড্রোজেন 2, 1। আণবিক সংকেতের সাথে স্থূল সংকেতের যে সম্পর্ক এবং পার্থক্যটা আছে, সেটা একটু বুঝতে হবে। তাহলে তুমি এই ব্যাপারটা তাড়াতাড়ি বের করতে পারবে। 1 নম্বর হলো, সুপ্রিয় স্টুডেন্টগুলো, আণবিক সংকেত কিন্তু মৌলিক পদার্থেরও হয়, যৌগিক পদার্থেরও হয়। যেমন তুমি সালটা মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। যেমন তুমি সালফারের আণবিক সংকেত S8, বেনজিনের আণবিক সংকেত, অ্যাসিটিলিনের আণবিক সংকেত, গ্লুকোজের আণবিক সংকেত, আবার অক্সিজেনের আণবিক সংকেত O2, ফসফরাসের আণবিক সংকেত Fe4, নাইট্রোজেনের আণবিক সংকেত N2। স্থূল সংকেতটা শুধু যৌগিক পদার্থের হয়, এটা কখনোই মৌলিক পদার্থের হয় না। খুব সুন্দর ব্যাপার। কিন্তু আণবিক সংকেতটা মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে, কিন্তু স্থূল সংকেত শুধুমাত্র যৌগিক পদার্থের হবে। কেন? কারণ তোমাকে এখানে অনুপাত লাগবে। তো অনুপাত বের করার জন্য তো কমপক্ষে 2টা রাশি লাগবে, কিন্তু মৌলের তো একই রকম মৌলের পরমাণু দিয়ে গঠিত মৌলিক পদার্থগুলো,
সেজন্য এটার কি হয় না, স্থূল সংকেত হয় না। এটা আণবিক সংকেত আর স্থূল সংকেতের পার্থক্য আসে, কিন্তু পরীক্ষার টেস্ট পেপারের প্রশ্ন দেখলে দেখবে স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য লিখো। তাহলে এটা একটা অন্যতম পার্থক্য, যে আণবিক সংকেত মৌলিক পদার্থেরও হয়, যৌগিক পদার্থেরও হয়, কিন্তু স্থূল সংকেত শুধু যৌগিক পদার্থের হয়, আণবিক পদার্থের হয় না। আর একটা পার্থক্য এখানের ভিতর আছে, তুমি খুব খেয়াল করো। এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত, এটা হচ্ছে এসিটিলিনের আণবিক সংকেত। দুইটার আণবিক সংকেত কিন্তু ভিন্ন। অবশ্যই সমাণু হলে আণবিক সংকেত একই হয়, সমাণু ছাড়া একাধিক যৌগিক পদার্থের আণবিক সংকেত কখনোই একই হবে না, ভিন্ন ভিন্ন হবে। কিন্তু তুমি খুব খেয়াল করো, এসিটিলিন আর বেনজিন, তুমি খেয়াল করে দেখেছো এসিটিলিন আর বেনজিন দুটোটার স্থূল সংকেত যে একই। হ্যাঁ, একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে। তাহলে আমরা এটাও একটা পার্থক্য, যে সমাণু ছাড়া, সমাণুর ক্ষেত্রে হবে। যেমন সমাণুর একটা উদাহরণ দিই, ডাইমিথাইল ইথার এবং ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। দেখো এই দুটোটার কিন্তু আণবিক সংকেত একই। স্যার কিভাবে? দেখো কার্বনের 2টা পরমাণু, হাইড্রোজেনের 6টা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু। আবার এখানে কার্বনের 2টা পরমাণু, হাইড্রোজেন 3 2 5 রেখে 6টা, অক্সিজেন একটা। এই দুটোটাকে পরস্পরের সমাণু বলা হয়। অর্থাৎ আণবিক সংকেত একই হবে, কিন্তু এদের ধর্ম এবং ধর্ম একই না, তখন তাদেরকে আমরা বলবো কি, সমাণু। সমাণুর ক্ষেত্রে আণবিক সংকেত একই হতে পারে, কিন্তু এমনি শুধু এমনি সমাণু ছাড়া একাধিক যৌগের আণবিক সংকেত একই হবে না, কিন্তু একাধিক যৌগের স্থূল সংকেত একই হবে। আণবিক সংকেতের সাথে স্থূল সংকেতের এরপরে যে সম্পর্ক এবং পার্থক্যটা বলবো, এটা এখানে লাগবে। সেটা হলো স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতে পারে, স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতে পারে। যেমন আমরা যখন অ্যামোনিয়া দেখবে যে অ্যামোনিয়ার স্থূল সংকেত আর আণবিক সংকেত একই। তুমি যদি নাইট্রিক অ্যাসিড দেখবে যে এর স্থূল সংকেত আণবিক সংকেত একই। অর্থাৎ স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতে পারে, কিন্তু আণবিক সংকেত হবে স্থূল সংকেতের গুণিতকের সমান। এই কথাটা বুঝতে চেষ্টা করবে। স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতে পারে মানে নাও হতে পারে, সমান হতেও, যেমন গ্লুকোজের আণবিক সংকেত আর স্থূল সংকেত তো সমান না। তো আমরা কি বলছি, কিন্তু এই যে অ্যামোনিয়ার স্থূল সংকেত আণবিক সংকেত একই, নাইট্রিক অ্যাসিডের স্থূল সংকেত আণবিক সংকেত একই। তো কি বললাম, যে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতেও পারে, নাও হতে পারে। হতে পারে বলতে এইটা এইরকম বলে নাই, অবশ্যই হবে বলে নাই। রসায়নে কিন্তু হতে পারে শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু আণবিক সংকেতের সাথে স্থূল সংকেতের একটা সম্পর্কই আছে। সেটা হলো আণবিক সংকেত হলো স্থূল সংকেতের গুণিতকের সমান। এই ব্যাপারটা দিয়ে আমরা পার্থক্য বুঝতে ফেলবো এবং আমরা ওখানে চলে যাব। আমরা কি বললাম, আণবিক সংকেত হলো স্থূল সংকেতের গুণিতকের সমান, স্থূল সংকেতের গুণিতকের সমান। এই কথাটা খুব ইম্পর্টেন্ট এটা পড়ার জন্য। এখন গুণিতক কাকে বলে, এটা ম্যাথের একটা পরিভাষা। গুণিতক কাকে বলে আমরা একটু বুঝতে চেষ্টা করি। 1 2 3 4 5। তো মনে করো 3 সবগুলোকে 3 দিয়ে গুণ দাও। কেমন? সবগুলোকে 3 দিয়ে গুণ দাও। কত হয়? 3 6 9 12 1 5 3 0। এই প্রত্যেকটি সংখ্যাই 3-এর গুণিতক, 3-এর গুণিতক। তাহলে গুণিতক কাকে বলে? একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায়, প্রত্যেকটি গুণফলেই ওই সংখ্যার গুণিতক। তার মানে গুণিতক বের করে তুমি শেষ করতে পারবে না, এটা অসীম। 3-এর গুণিতক তুমি বের করে শেষ কিভাবে করবে? 3-এর সাথে যত সংখ্যা আছে সবগুলো গুণ করলেই তুমি গুণফলগুলো গুণিতক হচ্ছে। তাহলে গুণিতক কাকে বলে? একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল সমূহ পাওয়া যায়, ওই গুণফলগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে আণবিক সংকেত স্থূল সংকেতের গুণিতকের সমান, এটার মানে কি?
স্থূল সংকেতকে কোনো কিছু দ্বারা গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। স্থূল সংকেতকে কোনো কিছু দ্বারা গুণ করলে আণবিক সংকেত পাবে। তার মানে আমরা যদি একটা যৌগের স্থূল সংকেত বের করতে পারি, সেটাকে যদি কিছু দিয়ে গুণ দিই, অমনিই ওই যৌগের কি পেয়ে যাব? আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে স্থূল সংকেত আণবিক সংকেতের আলোচনাটা আমরা এইটা বলেই শেষ করে দিতে পারি যে কোনো একটা যৌগে উপাদান মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে যে সংকেত তাকে আণবিক সংকেত বলে। কোনো একটা যৌগের উপাদান মৌলের পরমাণু সংখ্যার সরলতম অনুপাত প্রকাশ করে যে সংকেত তাকে স্থূল সংকেত বলে। আণবিক সংকেত মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। স্থূল সংকেত শুধুমাত্র যৌগিক পদার্থের হবে, কখনোই মৌলিক পদার্থের হবে না। সমাণু ছাড়া একাধিক যৌগের আণবিক সংকেত কখনোই একই হবে না। একাধিক যৌগের আণবিক সংকেত স্থূল সংকেত একই হতে পারে। স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আণবিক সংকেত হবে স্থূল সংকেতের গুণিতকের সমান। এবং এখান থেকে যে জ্ঞানটা আমাদেরকে পরবর্তীতে প্রয়োগ করতে হবে সেটা এইটা, আণবিক সংকেত সমান স্থূল সংকেতের গুণিতকের সমান। অর্থাৎ স্থূল সংকেতকে কোনো কিছু দ্বারা যদি আমরা গুণ করি তাহলেই আমরা আণবিক সংকেত পাব। চলো এবার আমরা যৌগের শতকরা সংযুতি হতে কোথায় চলে যাই, কিভাবে স্থূল সংকেত বের করব এবং আণবিক সংকেত বের করব সেখানে চলে যাই। তো সেখানে চলে যেতে হলে এই কথাটা, এই যে ছোট্ট কথাটা আমরা একটু করে মনে রাখব। আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু সামথিং মানে কোনো কিছু দ্বারা গুণ করলে, অর্থাৎ স্থূল সংকেতকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে আণবিক সংকেত পাব। এখন কথা হলো যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করব। প্রথমে এই স্টেপটা যাব, তারপর সেখান থেকে এখানে যাব। যৌগে মৌলের শতকরা সংযুতি হতে সরাসরি আণবিক সংকেত নির্ণয় করা যায় না। যৌগে মৌলের শতকরা সংযুতি হতে আণবিক সংকেত যদি তুমি নির্ণয় করতে চাও, প্রথমে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত বের করতে হবে, তারপর সেই স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যেতে হবে। তাহলে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে যদি আমরা আণবিক সংকেত বের করতে চাই, দুইটা স্টেপ। প্রথমে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয় করব, তারপর সেই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে আমাদের এখনের আলোচনা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে। এটার জন্য আমাকে তিনটা স্টেপ অতিক্রম করতে হবে। যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয় করার স্টেপ তিনটা। আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। মনে আছে যে পানির শতকরা সংযুতি হাইড্রোজেন, আমি উদাহরণ বলেছিলাম 11.11%, অক্সিজেন হচ্ছে 88.89%। এই ব্যাপারগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে রসায়ন যখন পড়বে বেশি বেশি করে, দেখবে যে তুমি খুব ভালো উদাহরণ পারতেছো, বুঝতে হবে কিন্তু। তাহলে পানির উপাদান মৌল হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন এবং তার শতকরা সংযুতি হলো এত। এখন আমরা শতকরা সংযুতি হতে স্থূল সংকেতে কিভাবে যাব? আমি বললাম কয়টা স্টেপ ফলো করতে হবে? তিনটা। তো আমরা কি জানি স্থূল সংকেত মানে কি? যে কোনো একটা যৌগের উপাদান মৌলের পরমাণুর সরলতম অনুপাত প্রকাশিত হয়। তাহলে পানিতে যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের সরলতম অনুপাত, তার মানে হাইড্রোজেনের অনুপাত কত পানিতে? আমরা যখন পানির স্থূল সংকেত লিখতে যাব, আমরা তো জানি পানিতে হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। তাহলে হাইড্রোজেনের অনুপাত এবং অক্সিজেনের অনুপাত, মনে করো হাইড্রোজেনের অনুপাত x, অক্সিজেনের অনুপাত y, এটা লিখলেই পানির কি সংকেত পেয়ে যাব? স্থূল সংকেত পেয়ে যাব। অর্থাৎ পানির স্থূল সংকেত তুমি কখন পাবা? যখন তুমি পানিতে হাইড্রোজেনের অনুপাত এবং অক্সিজেনের অনুপাত কত পাবা। তুমি মনে করো হাইড্রোজেনে পানির স্থূল সংকেত কিভাবে বের করতে পারবা? পানিতে হাইড্রোজেনের অনুপাত কত, অক্সিজেনের অনুপাত কত সেটা বের করতে পারলে। এখন তুমি মনে করো পানিতে হাইড্রোজেনের অনুপাত হচ্ছে x, অক্সিজেনের অনুপাত হচ্ছে y, তাহলে পানির স্থূল সংকেত হবে Hx OY। এখন xy এর মান বের করতে হবে আর কি। তো xy গুলো হচ্ছে কি? অনুপাত।
তো আমাদের কাছেও হবে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত বের করতে হলে ওই যৌগটা যে উপাদান মৌলগুলো থাকবে তাদের অনুপাত কত, পরমাণুর অনুপাত কত, সেটাই আমাকে বের করতে হবে। এই যে পরমাণুর অনুপাতটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য 3টে স্টেপ। প্রথমে মৌলগুলোর যে শতকরা সংযুতি পাবে সেগুলোকে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। মৌলগুলোর শতকরা পরিমাণকে ওদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমি কি বললাম, যৌগে মৌলের শতকরা সংযুতিকে কি দিয়ে ভাগ দিতে হবে, মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে ওই যৌগে যতটা মৌল থাকবে। যেমন আমরা পানির ক্ষেত্রে কি কি উপাদান মৌল আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে 1 নম্বর স্টেপ হবে কি, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, 11.11, এর পারমাণবিক ভর কত, 1। তারপর অক্সিজেনের শতকরা সংযুতি কত, 88.89, এর পারমাণবিক ভর কত, 16। যৌগে মৌলের শতকরা সংযুতিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিয়ে যে সংখ্যাটা পাবা সেটা যদি পূর্ণ সংখ্যা চলে আসে, যেমন আমাদের এখানের ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যা আসে নাই, এটা এসেছে 5.6। অর্থাৎ যৌগে মৌলের শতকরা সংযুতিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলেই তো আমরা কি পাবো বলছিলাম, অনুপাতটা পাবো। সেই অনুপাতটা যদি পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে কাজ শেষ, 5 স্টেপের পর আর যেতে হবে না। কিন্তু যদি এখানে পূর্ণ সংখ্যা না পাই তখন আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, দ্বিতীয় ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপেও যদি কাজ না হয় তাহলে থার্ড ধাপে যেতে হবে, এবং থার্ড স্টেপে গেলেই আমরা কাজ শেষ করে ফেলতে পারবো। সুতরাং কোনো ক্ষেত্রে প্রথমটার স্টেপের ক্ষেত্রে কাজ শেষ হয়ে যাবে, কোনোটার ক্ষেত্রে দ্বিতীয় স্টেপে কাজ শেষ হয়ে যাবে, কোনো যৌগের স্থূল সংকেত বের করতে 3 নম্বর স্টেপ পর্যন্ত যেতে হবে। তাহলে 1 নম্বর স্টেপ তো বুঝেছি, যৌগের মৌলের শতকরা সংযুতিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা পেয়ে যাই কাজ শেষ, কিন্তু এখানে আমরা পূর্ণ সংখ্যা পাই নাই, কাজ শেষ হয় নাই। সেকেন্ড স্টেপে হবে এখানে যে ভাগফলগুলো পাবো, প্রথম স্টেপে যে ভাগফলগুলো পাবো সে ভাগফলগুলির ভিতর একটা ক্ষুদ্রতম ভাগফল থাকবে। প্রত্যেকটা যৌগ তো কমপক্ষে 2টা মৌল অথবা তার থেকে বেশি মৌল নিয়ে গঠিত হবে। তো প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে এদের স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে না, তাহলে এখানে একাধিক ভাগফল থাকবে না। যেমন এখানে ভাগফল কয়টা, 2টা, 3টাও থাকতে পারে যদি 3টা উপাদান মৌল থাকে। তো এদের ভিতর তো একটা ক্ষুদ্রতম ভাগফল থাকবে। যেমন এই 2টা ভাগফলের ভিতর ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে কত, 11.11, সেইটা দ্বারা সব ভাগফলগুলোকে ভাগ করবে। প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল অর্থাৎ ওই ভাগফলগুলোর ভিতর যত সবচেয়ে ছোট ভাগফল যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করব। তার মানে আমি এটা বলতে চাচ্ছি কি, উদাহরণটার সাথে সাথে বুঝে ফেলবে। এই যে হাইড্রোজেনের ভাগফল 11.11, অক্সিজেনের ক্ষেত্রে কত পাইলাম, 5.6। এখন এর ভিতর সবচেয়ে ছোট ভাগফল কোনটা, এটা না, সেটা দ্বারা দুটোটাকেই কি করব, ভাগ করব। প্রাপ্ত ভাগফলগুলোকে এদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকটিকেই ভাগ করব। বুঝেছি তো? অর্থাৎ যতগুলো ভাগফল পাবো প্রত্যেকটি ভাগফলকে এদের ভিতর সবচেয়ে ছোট ভাগফল যেটা সেটা দ্বারা ভাগ করব। যেমন এটা দ্বারা ভাগ করলে এটা 2 হয়, এটা 1 হয়। পূর্ণ সংখ্যা পেয়ে গিয়েছি। এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই তাহলে কাজ শেষ হয়ে যাবে, কারণ এই তো স্থূল সংকেতে হাইড্রোজেনের অনুপাত কত পেয়েছি, অক্সিজেনের অনুপাত কত পেয়ে গিয়েছি, তাহলে কাজ শেষ। কিন্তু অনেক সময় আমরা মনে করো একটা উপাদান মৌল m, একটা উপাদান মৌল n, এখানে কি পাইলাম 1.5 আর 1 পাইলাম, তাহলে কি পূর্ণ সংখ্যা পেয়েছি? পাই নাই তো। যদি পূর্ণ সংখ্যা পাই সেকেন্ড স্টেপে কাজ শেষ, কিন্তু পূর্ণ সংখ্যা যদি না পাই তখন থার্ড স্টেপে যেতে হবে। থার্ড স্টেপে কি, নিকটতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে এগুলোকে, অর্থাৎ যতগুলো এখানে পরমাণু আছে প্রত্যেকটি পরমাণুর যে
তুমি অনুপাতটা পাবে, তার ভিতর তো ভগ্ন অংশ হবে। এগুলোকে নিকটতম যত পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, নিকটতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ওইটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়। তা তোমার কাজ হবে 1.5 চলে যাওয়া। তাহলে 1.5 চলে যাওয়ার জন্য কি দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে কত? 3। তখন দুটোটাকেই 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তৃতীয় স্টেপ হলো, সেকেন্ড স্টেপে যদি আমরা পূর্ণ সংখ্যা না পাই তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, এবং গুণ করে কি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, কারণ পরমাণুর ভগ্নাংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে না। সুতরাং অনুপাত যেটা হবে সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। গুণ করলে ওই ভগ্নাংশটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তখনই আমরা স্থূল সংকেত লিখে ফেলতে পারবো। যেমন আমরা এখন স্থূল সংকেত কিভাবে লিখব? স্থূল সংকেত লেখার সময় অনুপাত যেটা পাবো সেটা মৌলের পরমাণুটা লিখে ডান পাশে নিচের দিকে নিতে হবে, ডান পাশে নিচের দিকে দিতে হবে। আর 1 সাধারণত দিতে হয় না, 1 দিতে হয় না। এটাই হলো যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয়। অর্থাৎ 3টা স্টেপ অতিক্রম করলেই আমরা যৌগে মৌলের শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। তোমরা যদি উদাহরণের ব্যাপারটা বুঝো এবং এই কথাগুলো বুঝো, খুবই পারবে। এখন আমরা পড়ব স্থূল সংকেত হতে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করে। এখন পরীক্ষায় যদি আসে, অর্থাৎ তোমাকে যদি বলে যৌগে মৌলের শতকরা সংযুতি হতে আণবিক সংকেত, প্রথমে তুমি এইটা বলবা, তারপর এইটা বলবা। এখন স্থূল সংকেত হতে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করে এই কথাটা লাগবে, এবং আরেকটা কথা জানা থাকতে হবে। শুনো সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি স্থূল সংকেত হতে আণবিক সংকেত বের করতে চাও, তোমাকে একটা তথ্য অবশ্যই জানা থাকতে হবে। সেটা হলো যৌগটার আণবিক ভর কত, এটা জানতে হবে। যৌগটার আণবিক ভর যদি তোমার জানা না থাকে তাহলে স্থূল সংকেত হতে আণবিক সংকেত কখনোই বের করা সম্ভব না। আমরা মনে করো আমরা একটা উদাহরণ নিই, ওই উদাহরণটা নিয়েও আমি কথা বলবো। গ্লুকোজ। তো গ্লুকোজের স্থূল সংকেত হলো কত? গ্লুকোজের স্থূল সংকেত হলো, আমরা উদাহরণের প্রথমে দেখিয়েছিলাম, CH2O। এখন এই স্থূল সংকেত থেকে যদি তুমি আণবিক সংকেত বের করতে চাও, তোমাকে একটা তথ্য অবশ্যই জানা থাকতে হবে। সেটা হলো, তার মানে স্থূল সংকেত বের করতে হলে যৌগে মৌলের শতকরা সংযুতি জানা লাগবে। ঠিক সেই রকম আণবিক সংকেত বের করতে হলেও যৌগে মৌলের শতকরা সংযুতি লাগবে। আর একটা জিনিস লাগবে অতিরিক্ত, সেটা হলো আণবিক ভর। আণবিক ভর যদি জানা না থাকে, যৌগের যদি শুধু স্থূল সংকেত জানো, কখনোই আণবিক সংকেত বের করতে পারবে না। তার মানে আণবিক সংকেত বের করার জন্য কি কি জানা থাকতে হবে? আণবিক ভর জানা থাকতে হবে, স্থূল সংকেত জানা থাকতে হবে। স্থূল সংকেত জানা না থাকলেও হবে, যদি যৌগে মৌলের শতকরা সংযুতি জানো, সেখান থেকে তুমি স্থূল সংকেত বের করে আণবিক সংকেত বের করতে পারবে। এখন মনে করো গ্লুকোজের আণবিক ভর হচ্ছে কত? 180। তাহলে এখন আমরা কিভাবে গ্লুকোজের, অর্থাৎ গ্লুকোজের স্থূল সংকেত জানি, আণবিক ভর তো জানা থাকতেই হবে। মনে করো আণবিক ভর 180, তাহলে এর আণবিক সংকেত কিভাবে বের করব? এই তথ্যটার সাহায্যে। ওখানে আমরা জোর দিয়েছিলাম, সেই কারণেই তুমি একটু বুঝতে চেষ্টা করো যে আণবিক সংকেত হলো স্থূল সংকেতের গুণিতকের সমান। স্থূল সংকেতকে কোনো কিছু দ্বারা গুণ করলেই আণবিক সংকেত পাবে। এই তথ্যটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে তুমি বের করতে পারবে। এবার আসো, তুমি তো স্থূল সংকেত জানো, আণবিক ভরও জানো, তাহলে এখান থেকে যদি আণবিক সংকেত বের করতে চাও, এটাকে কোনো কিছু দ্বারা গুণ করতেই তো হবে, কারণ আণবিক সংকেত স্থূল সংকেতের গুণিতকের সমান। তো তুমি মনে করো n দ্বারা গুণ করবা, যে এই স্থূল সংকেতকে n দ্বারা গুণ করলেই তুমি কি পাবা? আণবিক সংকেত পাবা। এই জন্য আমরা এখানে লিখব, মনে করি যৌগটির আণবিক সংকেত ইকুয়াল টু, ওই যে স্থূল সংকেতকে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে। মনে করো স্থূল সংকেত কত? CH2ON। আমরা বুঝছি তো? আবার দেখি, যৌগটির আণবিক সংকেত, স্থূল সংকেত জানি, স্থূল সংকেতকে n দ্বারা গুণ করলেই আমরা মনে করি কি পাবো? আণবিক সংকেত পাবো। এই জন্য মনে করে লিখছি। তাহলে n এর মানটা বের করতে পারলে কাজ হয়ে যাবে। nটা এখানে দাও, n এর মানটা বের করতে পারলে কাজ হয়ে যাবে। কিন্তু এখন তুমি বলো তো এটা কি সংকেত? এখন যৌগটার আণবিক সংকেত হলো এটা। তো আণবিক সংকেতের তাৎপর্যে আমরা কি বলেছিলাম? আণবিক সংকেত পদার্থটার আণবিক ভর নির্দেশ করে, এবং আণবিক ভর কিভাবে বের করে আণবিক সংকেত থেকে, এটা আমরা শিখেছি না? তাহলে এই যৌগের যদি তুমি আণবিক ভর বের করতে চাও,
কার্বনের হচ্ছে 12 ইন্টু 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু 2, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু 1 ইন্টু n। এটাই হচ্ছে এই আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভর। আর প্রশ্নে দেওয়া আছে আণবিক ভর কত, 180। তাহলে দুটোটা পরস্পর কি হবে, সমান হবে, অবশ্যই সমান হবে, কারণ আণবিক সংকেত থেকে যে ভর পাবো আণবিক ভর, আর আমি তথ্য জানি আণবিক ভর। এই যে সমীকরণ আমরা শিখি কি জন্য, আমরা মুখস্থ করতে, মানে অঙ্ক বলা ঠিক না, গণিতই বলা। আমরা গণিত শুধু করতে মানে এত তৎপর, কিন্তু গণিতটা কোথায় লাগে এটা রিয়েলাইজ করি না। এই যে সমীকরণ গঠন করা শিখছি এই কারণেই, এই যে এটা একটা সমীকরণ গঠন করছি আমরা, এই সমীকরণ গঠন না করতে পারলে এই কাজটা এত সহজে করতে পারতাম না। গণিতের ব্যবহার এইটাই বিজ্ঞানে, এই জন্য গণিতকে বিজ্ঞানের কি বলা হয়, ভাষা বলা হয়। বিজ্ঞানে ভালো হতে হলে ম্যাথে কিন্তু ভালো হতে হবে। তাহলে আমরা পরবর্তী কাজ করি, 12 2 16 n ইকুয়াল টু 180। তাহলে 2 2 4 6 4 10 30 n ইকুয়াল টু 180। এরপরে আমরা এটা মুছে দিয়ে, এটার কাজ তো আমরা করে ফেলেছি, এটা নিয়ে তবে একটা কথা বলবো। তাহলে n ইকুয়াল টু 180/30, তাহলে n ইকুয়াল টু কত, 6। তাহলে এবার তুমি যৌগটির কি সংকেত বের করে ফেলো, আণবিক সংকেত বের করে ফেলো। সুতরাং যৌগটির আণবিক সংকেত ইকুয়ালস টু CH2O, n এর মান কত পাইছো, 6। এবার তোমার কাজ হবে এই 1 কে 6 দিয়ে গুণ দেওয়া 6, এই 2 কে 6 দিয়ে গুণ দেওয়া 12, এটাকে গুণ দেওয়া 6। এটাই হচ্ছে গ্লুকোজের কি সংকেত, আণবিক সংকেত। এইভাবে এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কি করে নির্ণয় করে। আর আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে এটা তো আমরা আলোচনার সময় শিখে ফেলেছি। এখানে তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত বের করবা, 6:12:6, 1:2:1, এটা আমরা আলোচনার সময় বলে ফেলেছি। পানির, এই যে পানির স্থূল সংকেত H2O পেয়েছে না, এটার আণবিক ভর কিন্তু 18। দেখবে যে পানিরও স্থূল সংকেত আর আণবিক সংকেত কি একই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটা কিন্তু অনেকটা ম্যাথমেটিক্যাল, রসায়নের ম্যাথমেটিক্যাল টার্মগুলোর আলোচনা। তো তোমরা এই আলোচনাটা আশা করছি তোমরা হৃদয়ঙ্গম করতে পেরেছো। যদি মানে কোনোটা খটকা লাগে তুমি আরেকবার টেনে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই যে এত ধৈর্য ধরে এত মনোযোগের সাথে এতক্ষণ পর্যন্ত পর্বটা দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।